একটা খুব হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে। আকাশে তাই সব সময় নানা রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। সালটা ৩৫৫৯। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল আর শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও ২টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে ১-১৫০ বছর আগে থেকে, এবং এখনও অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা ১ মিনিট পর না ১০০ বছর পর তা জানবার উপায় নেই। তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। সেই ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত ১৫০ বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না, খামোখা সময় নষ্ট। খেলাধুলোর পাঠও চুকে গেছে, অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না। বর্ষাকালের বৃষ্টি দেখলে কারোর মন আর মেদুর হয় না। ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য এক-আধজন আছে, যেমন পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স ২০০ বছর। তার ৫০ বছর বয়সে, অর্থাৎ আজ থেকে ১৫০ বছর আগে, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। ১৫০ বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাট উঠে যেতে লাগল, তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। গণেশ হিমালয়ের এক নির্জন গিরিগুহায় আশ্রয় নিয়েছে। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই। পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখেছে। একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল, এই যে গণেশবাবু, কি করছেন? কবিতা লিখছি। কবিতা? হো হো, শুনবে কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, আমি কাগজ ভাসিয়ে দিচ্ছি, কেউ কুড়িয়ে পেলে পড়বে। ও হে পাহাড়, শোনো আমার গান। ও মশাই, এ কি বিকট শব্দ করছেন? শব্দ নয়, গান। ওকেই গান বলে নাকি? এ তো বিটকেল শব্দ। তোমরা কিছুই বোঝো না। ও কি সুন্দর সার্কিট ডিজাইন। না, ছবি, খেয়াল খুশির ছবি। খেয়ে দিয়ে কাজ নেই, ছবি আঁকছেন।
স্যার আপনি তো সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন এসব কি করছেন? আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। না, পৃথিবী মরছে। এই কাগজগুলো তার ওষুধ। ওষুধ? কবিতা জোরে পড়ে শোনাও। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, ফুলের সুবাস। স্যার আমার ভেতরে কি যেন হচ্ছে। পরদিন পুলিশম্যান স্ত্রী ও মাকে নিয়ে আসে। বাবা কবিতা শোনাবেন? হ্যাঁ শোনো, প্রথম একটা গান গাই। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জানকী পিতা মহাদেব। দলে দলে লোক আসতে লাগল। পুলিশ, বিজ্ঞানী, টেকনিশিয়ান সবাই কিছু অনুভব করতে শুরু করল। তাদের মনে জন্ম নিল নতুন এক স্পন্দন। এ আপনি কি কাণ্ড করেছেন? লোকে গান গাইছে, কবিতা লিখছে, ছবি আঁকছে। তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে।